আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বললেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। রাজধানীর হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার। স্বজন ও এনসিপির সুষ্ঠু তদন্ত দাবি। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিনে আইন উপদেষ্টার উদ্বেগ। হাসিনার অনুসারীরা জামিন পেলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করতে পারে আশঙ্কা। নির্বাচন গণভোট ঘিরে 5 দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মোতায়েন। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছে ইসি। এবং পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। দেশ জুড়ে সঙ্গীত প্রতিভা অন্বেষণের মহা আয়োজন। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: ক্যালিফোর্নিয়ার কারাগারে ভার্চুয়াল রিয়েলিটি প্রোগ্রাম চালুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল জানিয়েছে, দেশে ফেরার পর তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। তবে মানুষের যেন দুর্ভোগ না হয় এমন স্থানই নির্ধারণ করা হবে। রাহুল রায় রিপোর্ট। দেড় যুগ পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে কোন বাসায় থাকবেন, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি বসবেন, এসবই চূড়ান্ত। তাকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে কমিটিও করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের ফেরা নিয়ে দলের প্রস্তুতির কথা জানান তারা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন, সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে, সব বিভাগীয় প্রধানদের সাথে, আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের সকল নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা 24 তারিখের রাতের মধ্যে অথবা 25 তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। আপনারা জানতে পারবেন এটা হবে ঐতিহাসিক, নিঃসন্দেহে সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য
আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রশিক্ষণ। সিনিয়র নেতারা এই কর্মসূচি সহ নির্বাচন ও অন্যান্য ইস্যুতে কথা বলেন। সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয় তাহলে গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে, সচেতন হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে শুধু বিএনপি নেতাকর্মী নয়, পুরো দেশ অপেক্ষায় আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা খালেদা জিয়াকে দেয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি ঠিক মতো গ্রহণ করতে পারছেন। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বেশ কয়েকবার যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নিলেও তার শারীরিক অবস্থা উপযোগী না হওয়ায় সেটি সম্ভব হয়নি। তার অবস্থা এখনও আগের মতোই রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার এর সংশোধিত অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর ফলে গুম হওয়া ব্যক্তি 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে গুম ঘোষণা করতে পারে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীরাও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্ব অনুমতি ব্যতি রেখে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে এই কথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, এ ব্যাপারে আগেও উৎকণ্ঠা জানিয়েছিলেন। আইন উপদেষ্টা অভিযোগ করেন, ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা একের পর এক জুলাই গণঅভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এই অবস্থায় তার দলের অনুসারীরা যদি জামিন পায় তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খুন করতে পারে। এই খুনের দায় বিচারকের উপর পড়ে কিনা এমন প্রশ্ন ছিল আইন উপদেষ্টার। যিনি জামিনে পেয়ে জুলাই গণঅভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। কিন্তু আমরা আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের উপর কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ থাকার কথা না। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি। ওনার কাছে আগেও এ ব্যাপারে উৎকণ্ঠা জানিয়েছিলাম, আজকে আবারও জানিয়েছি।
আমাদের এবারের প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বাভাবিক মোতায়েনের বাইরে এবার আইন শৃঙ্খলা বাহিনী 5 দিনের জন্য বিশেষ মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে বাধা প্রদানকারী সকল কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তফসিলের আগে দুবার এবং পরে গত রোববার আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পরিপত্র জারি করল নির্বাচন কমিশন। আনসার বাহিনী ছাড়া সকল বাহিনী ভোটের আগে 3 দিন, ভোটের দিন এবং পরের দিন মোট 5 দিন বিশেষ মোতায়েন থাকবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থাকবে 6 দিন। সম্ভাব্যতা অনুযায়ী ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা কাভারেজ নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে পরিপত্রে। নির্দেশনা রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে বাধা প্রদানকারী সকল কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনার, দল ও প্রার্থীর আচরণবিধি প্রতিপালনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে ইসি। ভোটাররা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেটিও নিশ্চিত করার কথা বলা হয়েছে। অপতথ্য বন্ধে বিভিন্ন বিভাগ ও বাহিনীর সমন্বয়ে ইসিতে হবে মনিটরিং সেল। এদিকে সারা দেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করেছে জাতীয় পার্টি। সকাল 11টা থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এই কার্যক্রম শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। আগামী 21শে ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি চলবে। এরপর 22, 23 ও 24 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী 25 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি। মনোনয়ন প্রত্যাশীরা জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় তারা মনোনয়ন সংগ্রহ করেছেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রাখছেন। এবারে অন্যান্য সংবাদ। দেশব্যাপী সঙ্গীত প্রতিভা অন্বেষণে পিওজে মিউজিক ক্লাবের আয়োজিত প্রতিযোগিতা সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্যে থেকে উত্তীর্ণ 15 জনের সুর, তাল, লয়ের মূর্ছনায় আবেশ ছড়ায় চ্যানেল আই প্রাঙ্গণ। এমন উদ্যোগ আবহমান বাংলার হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। যে গান কিংবা সুর হৃদয়ে সৃষ্টি করে আলোড়ন, যাপিত জীবনে তাই সঞ্জীবন। দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ, দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ। গানের এই সঞ্জীবনী শক্তি জড়িয়ে আছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে। কালের অভিঘাতে বিপন্ন সেই সুর আর সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় দায়িত্বশীলতার বার্তায় পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালের আয়োজন। ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আমার মনে ভোলা চাঁদ ছলা করে, প্রতিযোগীদের লালন, রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি, ভাওয়াইয়া কিংবা আধুনিক গানের সাথে দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা।
পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে 15 জন প্রতিযোগীর মধ্যে বাছাই করা হবে সেরা 8 জনকে। বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফলাফল। যদি না হয় কথা জমে নীরবতা, তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আফরোজা হাসি, চ্যানেল আই। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিশেষ আয়োজনের প্রথম পর্ব দেখবেন আজ রাত 10:15। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প। নিজের শাসন আমলে পণ্য মূল্য স্থিতিশীল হয়েছে দাবি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুমির মরদেহ দেখতে গিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এনসিপি সহ জুলাই যোদ্ধাদের উপর হামলা হুমকি চলছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাজারীবাগের জিগাতলার একটি হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাত আরা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্নাত আরাকে ডাকাডাকি করে কোনো শব্দ পাননি। রুমের ভেতর থেকে লক ছিল। এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাঠাবার পরে আমি ধাক্কি করে দরজা খুলতে গেছি, খুলে না সহজে। তারপর জোরে ধাক্কা দিচ্ছি, পর খুলছি। খোলার পরে দেখি যে ফ্যানের সাথে সে ঝুলন্ত অবস্থায় আর পার নিচে চেহার পরানো। এই তারপর চিৎকার মারছি। কোনটা কইছে যে গেটের সামনে একটু লোক আইসে, আমি আওয়াজ পাইতেছি। অহন গিয়া দেখেন এটা কি আপনারা বাড়াইতে না আমার লোক। হেল লগে বলে কয়ে গেছে যে লোক আইছিল, উপরে ঝগড়া লাগছে হোস্টেলে। এই আমি জানি, আর কিছু জানি না। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এমনি আমাদের তদন্ত চলবে যে সে মারা গেল, নিজেই সুইসাইড করলো না কারোরই আছে, এটা আমাদের আর এর পরবর্তীতে আমরা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। বিকেলে রুমির মরদেহ দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এনসিপি সহ জুলাই যোদ্ধাদের উপর হামলা হুমকি চলছে উল্লেখ করে রুমির এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। রুমির মৃত্যু আমাদেরকে ভয় দেয় না, আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি। রুমি এবং হাদি আমাদের হিরো। আমরা মনে করি যে আমরা শাহাদাতকে ভয় পাই না, কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখব। বিকেলে ময়নাতদন্ত শেষে জান্নাত আরা রুমির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। নওগাঁর পত্নীতলায় নিজ গ্রামে তাকে দাফনের কথা জানিয়েছে স্বজনরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বছরের শেষ প্রান্তে এসে হোয়াইট হাউসে এক বিরল সান্ধ্যকালীন ভাষণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দ্রব্যমূল্য স্থিতিশীলতার জন্য তার প্রশাসন দাবিদার বলেও জানান তিনি। যদিও রয়টার্সের এক জরিপে দেখা গেছে ট্রাম্পের অর্থনীতি নিয়ন্ত্রণে মার্কিনীদের সমর্থন দিন দিন কমছে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, 11 মাস আগে এক বিশৃঙ্খল অবস্থায় সব পেয়েছিলেন তিনি, এখন তিনি সব ঠিক করেছেন। চলতি বছর সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসী নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য কমানো থেকে শুরু করে প্রশাসনের উদ্যোগের সাফল্য নিয়ে কথা বলেন ট্রাম্প। সবকিছুর দাম এখনও বেশি স্বীকার করলেও সব দোষ তিনি বাইডেনের কাঁধে চাপিয়ে দেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এক জরিপে দেখা যায় বাইডেনের সময়ে উচ্চ মূল্যস্ফীতি ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করে। তবে চলতি বছর ট্রাম্পের আরোপিত শুল্ক নীতি অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং বাজারে দামের ঊর্ধ্বগতি ঘটিয়েছে।
এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে চলছে তরুণ শিল্পী আজওয়াদ আহমেদের একক চিত্র প্রদর্শনী। নিভৃতের আলোকিত ছায়া শিরোনামে প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। সম্ভাবনাময় ও তরুণ শিল্পী আজওয়াদের আঁকা সাম্প্রতিক সময়ের 40টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী কিউরেট করেছেন অধ্যাপক নিসার আহমেদ। ধানমন্ডি 4 নম্বর রোডে গ্যালারি চিত্রকে প্রদর্শনীটি 24 ডিসেম্বর পর্যন্ত শিল্পী ও শিল্পা অনুরাগীদের জন্য প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কারাগারে ভার্চুয়াল রিয়েলিটি প্রোগ্রাম চালু হয়েছে। ক্রিয়েটিভ অ্যাক্টস সংস্থার উদ্যোগে বন্দীরা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মাধ্যমে বিভিন্ন দেশ ভ্রমণ থেকে শুরু করে এটিএম ব্যবহার করে দোকানে কেনাকাটার মতো বাস্তব অভিজ্ঞতা পাচ্ছেন। এই প্রযুক্তির সাহায্যে তারা মানসিকভাবে কারাগারের সীমানা পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন। প্রশিক্ষক রিচার্ড বলেন, শারীরিকভাবে বন্দী থাকলেও মানসিকভাবে মুক্তির পথ প্রশস্ত করছে এই প্রযুক্তি। জেল কর্তৃপক্ষ জানায়, এই প্রোগ্রামে অংশ নেওয়া কয়েদিদের মধ্যে হিংসার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার 4টি কারাগারে চলছে এই প্রোগ্রাম, যা দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সিটিজেন্স ব্যাংক পিএলসির তেজগাঁও লিংক রোড শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব এই শাখা উদ্বোধন করেন। এই সময় সিটিজেন্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক NKA মুমিন, বিশিষ্ট ব্যবসায়ী রুমো রৌফ চৌধুরী, ব্যাংক এশিয়ার পরিচালক এনাম চৌধুরী, মোহাম্মদ হোসেন জনি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন সিটিজেন্স ব্যাংকের কর্মকর্তারা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। 25শে ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। জনদুর্ভোগ না হয় এমন স্থানে সংবর্ধনা দেবে বিএনপি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বললেন ডক্টর জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। রাজধানীর হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার। স্বজন ও এনসিপির সুষ্ঠু তদন্ত দাবি। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিনে আইন উপদেষ্টার উদ্বেগ। হাসিনার অনুসারীরা জামিন পেলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করতে পারে আশঙ্কা। নির্বাচন গণভোট ঘিরে 5 দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মোতায়েন। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছে ইসি। এবং পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। দেশ জুড়ে সঙ্গীত প্রতিভা অন্বেষণের মহা আয়োজন। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।